আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব মাধ্যমিক গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক সংখ্যাগুরু মান নির্ণয়, যেটি তোমাদের গণিত বইয়ের কোষে দেখি 26.4 অর্থাৎ 364 নাম্বার পাতায় আছে। এই কোষে দেখি 26.4-এর প্রত্যেকটি অঙ্ক আমরা দেখে নেব কিভাবে করতে হবে। এগুলি সংখ্যাগুরু মান নির্ণয়গুলি কিন্তু খুবই সহজ, একবার জেনে নিলেই তোমরা সহজেই পেরে যাবে। এবং মাধ্যমিকের বোর্ডের পরীক্ষায় প্রায় প্রত্যেক বছরই একটি করে 4 নাম্বারের প্রশ্ন এখান থেকে থাকে, সঙ্গে একটি করে শর্ট কোশ্চেনও থাকে। তো চলো বন্ধু, খাতা পেন নিয়ে রেডি হওয়া যাক। বন্ধু, এখানে কোষে দেখি 26.4-এর একের অঙ্কটি বলছে আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ এখানে দেওয়া আছে। 15, 16, 17, 18 এইভাবে দেওয়া আছে। দিয়ে বলছে আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করি। তো বন্ধু, এখানে বলে রাখি, এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে যে সংখ্যাগুলি আমাকে দেওয়া আছে সেই সংখ্যাগুলিকে আমি প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাবো। তারপর যে সংখ্যাটি বেশি বার থাকবে বা যে সংখ্যাগুলি বেশি বার থাকবে সেগুলি হলো সংখ্যাগুরু মান। ঠিক আছে, বেশ। তাহলে প্রথমে আমি এই সংখ্যাগুলিকে আমি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। বন্ধু, প্রথমে আমরা লিখে নেব প্রদত্ত তথ্যের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। অর্থাৎ যে সংখ্যাগুলি আমাকে দেওয়া আছে সেগুলিকে কি করছি, আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিচ্ছি, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিচ্ছি। তাহলে এখানে যদি দেখি আমরা বন্ধু, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 10। তাহলে প্রথমে 10টাকে আমরা লিখে নেব, দিয়ে এভাবে কেটে দেবো। তাহলে পেন্সিলেই আমি লিখে নিচ্ছি। তাহলে প্রথমে আমরা লিখে নিলাম 10। বেশ, তারপরে 10-এর পর কত আছে বন্ধু? 10-এর পর আছে 11। 11 একবারই আছে, তাহলে আমরা এরপরে 11টাকে লিখে নেব। বেশ, 11 লিখে নিলাম। তাহলে 11টাকেও কেটে দিলাম। এভাবে কেটে দিলে আমার খুঁজতে সুবিধা হবে। বেশ, এরপরে আছে কত বন্ধু? 11-র পরে আছে, আমি দেখতে পাচ্ছি 15। 15 কবার আছে? 1, 2, 3, 4। 15 বন্ধু আমি দেখতে পাচ্ছি কবার আছে? 4 বার। তাহলে 4 বার 15 লিখে নেব। 15 একবার, দুবার, 3 বার, 4 বার। ঠিক আছে, বেশ। এরপরে বন্ধু 16 কবার আছে? একবার, দুবার, 3 বার, আর 16 নেই। তাহলে আমি দেখতে পেলাম বন্ধু 16 আছে 3 বার, একবার, দুবার, 3 বার। বেশ, এরপরে আছে 17। 17 কবার আছে? 1, 2, 3, 4। 17 আছে 4 বার। 17, 17, 17, 17, 17 4 বার হয়ে গেল। এরপরে বন্ধু 18 আছে দুবার, একবার, দুবার। তাহলে 18, 18। বেশ, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বন্ধু 15 আছে 4 বার। এই যে 15টাকে আমি লিখেছি 4 বার, এটা আছে 4 বার। আর এখানে 17 আছে দেখছি 4 বার। 17 আছে 4 বার। তাহলে প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে 15 আর 17। তাহলে আমরা লিখে নেব যে পাওয়া অর্থের অতএব পাওয়া অর্থের এই যে পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করি, তাহলে পাওয়া অর্থের সংখ্যাগুরু মানগুলি হলো কত বন্ধু? 15 ও 17। ঠিক আছে, বেশ। তাহলে প্রথমের প্রশ্নটির উত্তর আমরা পেলাম 15 ও 17। এখানে দেখো এককটা কিসে দেওয়া আছে বন্ধু? এই যে প্রাপ্ত অঙ্ক টাকায়, তাহলে 15 টাকা ও 17 টাকা। বেশ, এটা গেল 1-এর দাগের প্রশ্নটির উত্তর। একই রকমভাবে আমরা 2-এর দাগের প্রশ্নটির উত্তর করে নেব। বন্ধু, এরপর আমরা দেখে নেব 2-এর প্রশ্নটির উত্তর। 2-এর প্রশ্নটির উত্তর ঠিক একই রকমভাবে করতে হবে। কি বলা আছে 2-এর প্রশ্নটি? না, 2-এর প্রশ্নটি আমাদেরকে বলে দেওয়া আছে যে নিচে আমাদের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীদের উচ্চতা, সেটা কিসে দেওয়া আছে? সেমিতে, হলো 131, 130, 130, 132 এভাবে দেওয়া আছে। বলছে ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুরু মান নির্ণয় করি। অর্থাৎ প্রথমে আমাকে কি করতে হবে? প্রদত্ত তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে ঠিক আগের মতন করে আমরা লিখে নেব 2-এর দাগ
যে প্রদত্ত তথ্যের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। বেশ, তাহলে আমাকে ওই ঠিক আগের মতনই কী করতে হবে, সংখ্যাগুলি সবথেকে ছোট সংখ্যা কোনটা আছে দেখে নিতে হবে এবং সেটা কবার আছে। এখানে দেখতে পাচ্ছি সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 130, তাহলে 130 এখানে একবার আছে, একবার, দুবার, তিনবার, এখানে একটা 130, চারবার, 5বার। বন্ধু 5বার আছে 130, তাহলে আমি 5বার প্রথমে 130 লিখে নেব। 130 কমা দিয়ে 130 কমা দিয়ে 130 কমা দিয়ে 130 কমা দিয়ে 130, 1 2 3 4 5। বেশ, 130টা 5বার লিখে ফেলেছি। এরপর বন্ধু দেখে নেবে 131টা কবার আছে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, মোট 7বার আছে বন্ধু 131টা। বেশ, তাহলে 7বার 131 লিখে নেবো। 131, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে এই 131টা আছে কবার বন্ধু, 7বার। ঠিক আছে, এই 7বারটা তোমাকে নিচে লিখতে হবে না, কিন্তু বোঝার জন্য আমি নিচে লিখে রাখলাম। বেশ, এরপরে আমরা দেখে নেব 132টা। 132 এখানে একবার, দুবার, তিনবার, চারবার আছে মোট বন্ধু। তাহলে 132টাকে আমি লিখে নেব 4বার। 132 কমা দিয়ে 132 কমা দিয়ে 132 কমা দিয়ে 132। বেশ, এটা 4বার। এবার দেখে নেব বন্ধু 133 কবার আছে, একবার, দুবার, তিনবার, 4বার। 133, সরি এটা না 133, এই যে 4বার 133। এটা 134-এ দাগটা মেরে দিয়েছি। 133 আরেকবার গুনে নেবো বন্ধু। এই যে 133 একবার, দুবার। আচ্ছা, 132 বন্ধু এখানে একবার বাদ চলে গেছে, তাহলে এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে বাদ না যায়। 132 এখানে আরেকটা আছে, তাহলে 132টাকে যদি আরেকবার গুনে নিই, 1 1 1 2 3, 3-এর পর 4 4 4 4 4 4, 4-এর পর 5, 5বার আছে। 1 2 3 4, 4বার লেখা হয়েছে, তাহলে পাশে আরেকবার লিখে নেব বন্ধু। তাহলে 132টা হচ্ছে 5বার। এবার 133টাকে গুনবো আবার। 133 প্রথমের সারিতে একবার আছে, একবার, তারপরে এখানে আর নেই, দুবার, এখানে তিনবার, 4বার। 133 আছে 4বার, তাহলে 133 কমা দিয়ে 133 কমা দিয়ে 133 কমা দিয়ে 133, তাহলে 4বার হলো বন্ধু। এরপর আমরা দেখে নেবো 134। তাহলে 134 একবার, 134 দুবার। 134 বন্ধু আমি দেখতে পাচ্ছি কবার আছে না, 134 আছে দুবার। তাহলে 134কে আমরা দুবার লিখে নেব, 134। এরপর দেখে নেব বন্ধু 135। 135 ওপরের লাইনে একটাও নেই, 135 নিচের লাইনে একটা, দুটো, তিনটে, চারটে। 135 আছে 4বার। তাহলে 135 একবার, 135 দুবার, 135 তিনবার, 135 4বার। তাহলে বন্ধু এখানে আমাকে বলেছে যে সব থেকে বেশিবার কোন সংখ্যাটায় আছে, 131টা সব থেকে বেশিবার আছে কবার, 7বার। 1 2 3 4 5 6 7, 7বার। তাহলে এখানে আমরা লিখে নেব যে প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান, ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুরু মান হচ্ছে 131, যেহেতু এখানে এককটা সেমিতে, তাহলে সেমি। তাহলে লিখে নেব আমরা, অতএব এই যে ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুরু মান সমান হচ্ছে 131 সেমি। এটা হলো দ্বিতীয় প্রশ্নটির উত্তর বন্ধু। ঠিক আছে, বেশ। এবার আমাদেরকে বার করতে হবে 3-এর দাগের প্রশ্নটির উত্তর। 3-এর দাগের প্রশ্নটিও কিন্তু 1-এর দাগ এবং 2-এর দাগের মতন, মানে পুরো একই ধরনের।
বন্ধু এখানে 3-এর দাগের 1-এর প্রশ্নটিও ঠিক আগের মতন করব। তাহলে আমরা এখানে লিখে নেব প্রদত্ত তথ্যের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে প্রথমে আমরা লিখে দিচ্ছি যে প্রদত্ত তথ্যের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে বন্ধু এখানে দেখো ঠিক আগের মতনই করে নেবো। আমি দেখে নেবো যে সব থেকে ছোট সংখ্যাটি কত আছে। তো এখানে দেখতে পাচ্ছি বন্ধু 3-এর দাগের 1-এর অঙ্কটির ক্ষেত্রে সব থেকে ছোট নাম্বার হচ্ছে 2। তাহলে 2টাকে আমরা প্রথমে লিখে নেব। তাহলে প্রথমে আমরা লিখে নিলাম 2। তারপরে বন্ধু আমরা দেখতে পাচ্ছি সব থেকে তারপরে কোন সংখ্যাটি আছে? 3। 3 আছে এই যে একবার, দুবার, তিনবার, 4বার। তাহলে আমি দেখতে পেলাম যে 3 সংখ্যাটি আছে 4বার। তাহলে 1, 2, 3, 4। তারপরে 4 সংখ্যাটি কতবার আছে বন্ধু? 4 সংখ্যাটি আছে একবার, এই যে এখানে একবার, দুবার, 3বার, 4বার, 5বার, 6বার, 7বার, 8বার, 9বার, 10বার, 11বার, 12বার 4 সংখ্যাটি আছে। তাহলে 4 সংখ্যাটি কিন্তু এখানে সব থেকে বেশি বার আছে। তাহলে 4 দুবার, 3বার, 4বার, 5বার, 6বার, 7বার, 8বার, 9বার, 10বার, 11বার, 12বার। তারপরে বন্ধু কত আছে? 5 সংখ্যাটি কবার আছে বন্ধু? 5 সংখ্যাটি আছে একবার, দুবার, 3বার, 4বার, 5বার, 6বার, 7বার, 8বার। তাহলে একবার, দুবার, 3বার, 4, 5, 6, 7, 8, 8বার আছে। তারপরে 6 সংখ্যাটি কবার আছে বন্ধু? 6 সংখ্যাটি আছে একবার, দুবার। তাহলে দুবার 6 হবে, দুবার 6। 7 সংখ্যাটি কবার আছে বন্ধু? 7 সংখ্যাটি এই যে ওপরের লাইনে একটা আছে আর নিচের লাইনে নেই। তাহলে 7 সংখ্যাটি আছে একবার। আর বন্ধু 8 সংখ্যাটি কবার আছে? 8 সংখ্যাটি আছে একবার। তাহলে এরকমভাবে লিখে নিলাম 8। তাহলে এখানে আমরা দেখে নিতে পারছি যে সব থেকে বেশি বার কে আছে? 4 সংখ্যাটি। তাহলে লিখে দেবো অতএব প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে 4। তাহলে প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান সমান হলো 4। ঠিক আছে, এটা হলো 3-এর দাগের 1-এর প্রশ্নটির উত্তর। বন্ধু এখানে 3-এর দাগের 2-এর প্রশ্নটি কিন্তু আগের অঙ্কগুলির মতো হুবহু একই ধরনের। তো 3-এর দাগের 2-এর অঙ্কটি তোমরা বাড়িতে করে নিও একই রকমভাবে। এখন আমি এবার করব 4-এর দাগের অঙ্কটি। 4-এর দাগের অঙ্কটিতে বন্ধু বলছে যে কি বলছে না, 4-এর দাগের অঙ্কটিতে বলছে আমাদের পাড়ার একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রি পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া হলো। সাইজ আর পরিসংখ্যা দেওয়া আছে। 2 সাইজের জুতো কটা আছে? 3টে, 3 সাইজের 4টে, 4 সাইজের 5টা, এভাবে দেওয়া আছে। বলছে উপরের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি। বেশ, তো বন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যা সব থেকে বেশি কার কার আছে? পরিসংখ্যা এই যে 4 সাইজের জুতোর পরিসংখ্যা হচ্ছে 5। আর এখানে দেখতে পাচ্ছি 6 সাইজের, এই যে ওপরটা হচ্ছে সাইজ আর নিচেরটা হচ্ছে পরিসংখ্যা। তাহলে 6 সাইজের জুতোর পরিসংখ্যা হচ্ছে 5। তাহলে 4 আর 6 এই দুটো সাইজের পরিসংখ্যা হচ্ছে 5 করে। তাহলে 4 আর 6 হলো প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান। তাহলে 4-এর দাগের অঙ্কটির ক্ষেত্রে উত্তর আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি এইভাবে যে প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান সমান হলো কত বন্ধু? 4 আর 6। 4 ও 6। বেশ, এই দুটি হলো অ্যান্সার। বেশ, এটা গেল 4-এর দাগের প্রশ্নটির উত্তর। তো বন্ধু এখানে এই যে 1-এর দাগ থেকে 4-এর দাগ, এই যে 1-এর দাগ থেকে 4-এর দাগ, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু তোমাদের শর্ট প্রশ্নে থাকে। এরপর আমরা যেগুলি দেখব অর্থাৎ 5-এর দাগ থেকে বড় প্রশ্নে আসে। বন্ধু এই যে এখানে 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগ, এই 4টে প্রশ্ন কিন্তু তোমাদের বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের 4 নম্বরের আসে সেইগুলির জন্য কিন্তু এই 4টি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখে নিই বন্ধু যে 5-এর দাগের প্রশ্নটি কি বলছে। একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি। এরকম দেওয়া আছে বয়স যেটা হচ্ছে 16 থেকে 18, এমন পরীক্ষার্থীর সংখ্যা 45 জন। 18 থেকে 20
এমন পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 75 জন, 20 থেকে 22 এমন পরীক্ষার্থীর সংখ্যা 38, 22 থেকে 24 22, 24 থেকে 26 20 দিয়ে আমাকে এখানে বলেছে যে সংখ্যাগুরু মান নির্ণয় করি। তো বন্ধু এই ধরনের প্রশ্নগুলির ক্ষেত্রে সংখ্যাগুরু মান নির্ণয়কে করতে গেলে আমাদেরকে প্রথমে এই ধরনের একটি ছক তৈরি করে নিতে হবে। তো বন্ধু এই ধরনের প্রশ্নগুলির জন্য আমাদেরকে প্রথমে এখানে এরকম একটি ছক করে নিতে হবে, যেখানে এই যে বইয়েতে যেরকম কটি ছক করে দেওয়া আছে বন্ধু, 5-এর দাগের প্রশ্নটিতে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, তাহলে নিচে নিচে আমাকে 6টি ঘর কেটে নিতে হবে, আর পাশাপাশি 1 2 2টি ঘর। এই যে এখানে আমি আগে থেকে থাকতেই টেনে রেখেছি যে বয়স 16 থেকে 18 45 জন, 18 থেকে 20 75 জন, এইভাবে যেরকমভাবে বইয়েতে দেওয়া আছে এইভাবে আমাকে ছকটা প্রথমে টেনে নিতে হবে। বেশ, এরপর আমরা জানি যে নির্ণেয় সংখ্যাগুরু মান অর্থাৎ সংখ্যাগুরু মান নির্ণয়ের যে ফর্মুলাটি সেটি হলো L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। এখানে আমাকে প্রত্যেকটা লিখতে হবে যে এলটা কি না, এলটা হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর নিম্ন সীমানা। এখন সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী কোনটা? বলছে যে শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি, যে শ্রেণীটার পরিসংখ্যা সব থেকে বেশি সেইটা হলো সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। তাহলে এইটা হলো সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। বেশ, তাহলে এলটা হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর নিম্ন সীমানা। ঠিক আছে, এখানে এইচটা হচ্ছে বন্ধু সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। ঠিক তেমনি F1টা হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা। এভাবে আমাকে প্রত্যেকটা কিন্তু পাশাপাশি লিখে দিতে হবে যে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে F0, একই রকমভাবে F2টা হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা। তাহলে প্রত্যেক জায়গায় এইটা কিন্তু কমন যে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর শ্রেণী সীমানা। এখন দেখো বন্ধু, তাহলে আমাকে প্রথমে এই ফর্মুলাতে বসাতে গেলে যে যে তথ্যগুলো প্রয়োজন সেগুলি আমি পাশে পাশে লিখে নিচ্ছি। তাহলে এখানে শ্রেণীটা হচ্ছে 18 থেকে 20, আর এলটা বলছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর নিম্ন সীমানা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, পাশের ছক থেকে আমরা পাচ্ছি এল সমান হচ্ছে নিম্ন সীমানা মানে হচ্ছে 18, এই যে 18 থেকে 20, তাহলে এটা হচ্ছে নিম্ন সীমানা, এটা হচ্ছে ঊর্ধ্ব সীমানা। বেশ, এল লিখে নিলাম। এইচটা হচ্ছে এই শ্রেণীরই শ্রেণী দৈর্ঘ্য কত, 18 থেকে 20 মানে হচ্ছে 2। তারপর আমরা লিখব F1, এইটা হচ্ছে F1 কোনটা বন্ধু, এই যে যেটা সর্বোচ্চ পরিসংখ্যা সেটা হচ্ছে F1, সেইটার মানই হচ্ছে F1। তাহলে F1 এর মানটা পেলাম কত, 75। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি যে F1 সমান হচ্ছে 75। তাহলে F1 এর ঠিক আগেরটা হচ্ছে F0, তাহলে F0টা হলো ঠিক আগেরটা। তাহলে আমরা এখানে পাশে পাশে পেন্সিলে লিখে নেব যে এটা হচ্ছে F1, তার আগেরটা হচ্ছে F0, আর তার F1 এর পরেরটা হচ্ছে F2। বেশ, তাহলে এখানে আমরা লিখে নিলাম F1টা হচ্ছে 75, F0টা হচ্ছে 45 এবং F2টা হচ্ছে 38। বেশ, তাহলে এই অনুযায়ী আমরা কি করব, এখানে ফর্মুলাতে আমরা বসিয়ে নেব। বেশ, তাহলে এখানে ফর্মুলাতে আমরা যেগুলো যেগুলো বসাবো সেগুলি হলো বন্ধু, দেখো এল সমান হচ্ছে 18, তাহলে এটা আমরা বসিয়ে নিলাম 18 যোগ, এরপরে F1 এর মানটা হচ্ছে 75, তাহলে 75 মাইনাস F0 এর মানটা হচ্ছে 45, তাহলে মাইনাস 45 বাই 2F1 মানে 2 ইন্টু F1 মানে হচ্ছে 75 মাইনাস F0 মানে হচ্ছে 45 মাইনাস F2 মানে হচ্ছে 38 ইন্টু এইচ মানে ইন্টু 2। তাহলে পরে আমরা ফর্মুলাতে প্রথমে মানগুলো বসিয়ে নেব। বেশ, তাহলে বন্ধু পরের লাইনটি হবে এই যে 18 যোগ ওপরটা 75 থেকে যদি আমি 45 বিয়োগ করি ওপরটাতে হলো 30 বাই 75 ইন্টু 2 মানে হচ্ছে 150। বেশ, এই দুটোকে দুটোই মাইনাস আছে, তাহলে দুটোই মাইনাস আকারে আমি এখানে লিখে দিলাম প্রথমে ইন্টু 2, যেমন ব্র্যাকেট আছে দিয়ে দিলাম। বেশ, তাহলে পরের লাইনটা হবে 18 যোগ 30 বাই 150 থেকে প্রথমে 45 বাদ দেবো, তাহলে 105 মাইনাস 38 ইন্টু 2। এবার 18টা যেমন আছে লিখে নেব, তারপরেতে বন্ধু এখানে 30টাও যেমন আছে লিখে নিলাম ওপরে, আর 105 থেকে আমি যদি 38 বাদ দিই, 105 থেকে আমি যদি 38 বাদ দিই কত হবে বন্ধু, 105 থেকে 38 বাদ দিলে সেটা হবে 67 আর ইন্টু 2। বেশ, তাহলে এখানটা হলো কত বন্ধু না 18 যোগ 30 দুগুণে 60 বাই 67। তাহলে 60কে আমি যদি 67 দিয়ে ভাগ করি তাহলে এটা দাঁড়াবে বন্ধু, তোমরা ভাগটাকে আমরা যদি করি পাশে 60কে আমরা 67 দিয়ে ভাগ করে নিচ্ছি,
তো যেহেতু প্রথমে দেখতে পাচ্ছি যে 60 হচ্ছে ছোট 67 থেকে, তাহলে যাবে না, তাহলে দশমিক দিলাম, এখানে একটা শূন্য নিয়ে নিলাম। তাহলে 67কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 67 8 হচ্ছে 536। বেশ, তাহলে এখান থেকে আমাদের 4 নামলো, 4 নামলো মানে হাতে 1 রইলো, তাহলে এখানে 4, তার মানে 6 আর 4 10। বেশ, এটা হলো 64। এই দশমিকটার জন্যই আবার আমরা শূন্য পাবো। বেশ, এরপর আমরা কত দিয়ে যাব? 9 দিয়ে 67কে গুণ করলে হবে 603। বেশ, এখানে আবার হলো 7, হাতে রইলো 1, মানে হচ্ছে 1, 1 আর 5 4, 3 4। বেশ, তাহলে এই দশমিকটার জন্য আবার একটা শূন্য পেলাম আমরা। এখন এখন বন্ধু এখানে আমরা যদি 67কে 5 দিয়ে গুণ করি, 67কে 5 দিয়ে গুণ করলে হবে 335। 335, তাহলে 5 নামলো, 3 আর 4 আবার 3। বেশ, তাহলে আমরা দেখতে পেলাম দশমিকের পর আমরা 3টে ঘর নেব, দিয়ে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে মান লিখব। তাহলে এটা হলো 18 প্লাস 0.895। ঠিক আছে, 895 প্রায়। তাহলে আমি যদি 2 দশমিক স্থান পর্যন্ত নিই, যেহেতু 5 আছে তাহলে আগের সংখ্যাটা 1 বাড়বে, তাহলে এখানে 0.89টা হয়ে যাবে 0.90। তাহলে 18 যোগ 0.90 প্রায়। ঠিক আছে, যেহেতু এখানে ভাগটা মেলেনি তাই আমাকে এখানে প্রায় লিখতে হচ্ছে। তাহলে এটা হলো 18.90। এখন এককটা দিয়ে দেবো, এককটা বন্ধু এখানে আছে বছরে, তাহলে এত বছর প্রায়। এটা হলো সংখ্যাগুরু মান, এটা হলো উত্তর। তো এভাবেই বন্ধু আমাদেরকে, যদি আমাকে রেঞ্জে দেওয়া থাকে, অর্থাৎ বয়সটা এখানে দেওয়া ছিল 16 থেকে 18, পরিসংখ্যা দেওয়া ছিল 45, 18 থেকে 20, পরিসংখ্যা দেওয়া আছে 75, তাহলে আমাকে এখানে যেটা সব থেকে বেশি পরিসংখ্যা সেটাকে F1 নিতে হবে, তার আগেরটা F0 এবং F1 এর পরেরটা হচ্ছে F2। আর সেই সর্ববৃহৎ পরিসংখ্যা যে শ্রেণীর বরাবর আসছে সেই শ্রেণীটা হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী, এবং এলটা হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর নিম্ন সীমানা। ঠিক আছে, বেশ, এভাবে এবার আমরা দেখে নেব 6-এর দাগের প্রশ্নটি। বন্ধু এখানে 6-এর দাগের প্রশ্নটি বলছে, শ্রেণীর একটি পর্যায়ক্রমিক পরীক্ষায় 80 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নাম্বারের পরিসংখ্যা বিভাজন তালিকা দেখি ও সংখ্যাগুরু মান নির্ণয় করি। ঠিক আগের মতন এখানে শ্রেণীর নম্বর দেওয়া আছে কত, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, এইভাবে। আর ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে কত, 2, 6, মানে 0 থেকে 5 নাম্বার পেয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা 2, 5 থেকে 10 নাম্বার পেয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা 6, 10 থেকে 15 নাম্বার পেয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা 10, এভাবে আমাকে দেওয়া আছে। বেশ, ঠিক আগের মতন আমাকে একটি ছক তৈরি করে নিতে হবে, যেখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, নিচে বরাবর 9টা ঘর হবে আর পাশাপাশি 2টো ঘর হবে। তো বন্ধু এই যে 0 থেকে 5 ছাত্রছাত্রীর সংখ্যা 2, 5 থেকে 10 ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 6, এভাবে শ্রেণী আর পরিসংখ্যাটা পাশাপাশি লিখে নিচ্ছি। এখন আমাকে এখানে দেখতে হবে যে সবথেকে বেশি পরিসংখ্যা যুক্ত শ্রেণী কোনটা। সবথেকে বেশি পরিসংখ্যা প্রথমত হচ্ছে 22, তার মানে এটা হলো F1। তার আগের ঘরটা তাহলে হয়ে যাবে বন্ধু F0, আর তার পরের ঘরটা হয়ে যাবে F2। এটা আমাকে প্রথমেই লিখে নিতে হবে। আর যেহেতু এইটা হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী, তাহলে এই 20টা হলো এল। তাহলে আমরা পরস্পর লিখে নিচ্ছি এখানে। তাহলে এখানে আমরা লিখে নিলাম যে এল সমান হচ্ছে 20। বেশ, আর F1 সমান হচ্ছে 22, F0টা হলো কত পেলাম বন্ধু, 16, আর F2টা পেলাম 11। এখানে এইচটা কত বন্ধু, 20 থেকে 25, মানে ক ঘর, 5 ঘর, তাহলে এইচটা হলো 5। তাহলে আমাকে ওই ফর্মুলাটা লিখে নিতে হবে যে নির্ণেয় সংখ্যাগুরু মান, নির্ণেয় সংখ্যাগুরু মান সমান হচ্ছে এল প্লাস কি হবে বন্ধু, F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। এই ফর্মুলাটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন এই যে বন্ধু এলটা হচ্ছে কত, না এলটা হচ্ছে 20, প্লাস F1টা কত বন্ধু, এই যে F1টা হচ্ছে 22, তাহলে আমরা লিখে নিলাম F1 এর জায়গায় 22, মাইনাস F0টা কত, F0টা হলো 16 বাই 2F1, তাহলে 2F1 মানে 2 ইন্টু 22, মানে আমরা যদি একবারে লিখে নিই তাহলে এটা হয়ে যাবে 44, মাইনাস কত হবে বন্ধু, F0টা হচ্ছে 16, তাহলে মাইনাস 16, মাইনাস
F2 এর মানটা হচ্ছে 11, তাহলে -11 ইন্টু কত হবে বন্ধু, ইন্টু এইচ মানে হচ্ছে 5। এখন প্রথমে 20টা থাকলো, প্লাস এখানে 22 থেকে 16 বাদ দিলে ওপরটাই হচ্ছে তোমার 6। আচ্ছা, প্রথমে 44 থেকে 16 বাদ দিলাম, 44 থেকে 16 বাদ দিলে দাঁড়াচ্ছে বন্ধু কত না, 44 থেকে 16 বাদ দিলে 8, 28 থেকে আবার যদি আমরা 11 বাদ দিই তাহলে হলো 17। তাহলে নিচেটা দাঁড়ালো 17 ইন্টু 5টা পাশে থেকে গেল, তাহলে এটা দাঁড়াচ্ছে 20 যোগ 5 6 30 বাই 17। এখন আমি যদি 30কে 17 দিয়ে ভাগ করি তাহলে দশমিকের পর যদি আমরা 3 ঘর নিই তাহলে ওটা দাঁড়াবে 1.764। আমি পাশে ভাগ করে দেখে নিয়েছি, যেটা দাঁড়াচ্ছে 1.764। তো আমরা দশমিকের পর 2 ঘর অব্দি নেবো, তাহলে 20 আর 1 21, 21 দশমিক, এটা যেহেতু 4 5-এর থেকে ছোট, তাহলে 7 6টা 7 6ই থাকবে। যদি 5-এর 5 হতো তাহলে আগের সংখ্যাটা দেখতাম, যদি জোড় হতো তাহলে 6টা 6ই থাকতো, মানে এইটা যদি 5 হতো তাহলে 6টা 6ই থাকতো, আর এইটা যদি 5-এর বড় হতো তাহলে 1 যোগ হয়ে যেত। বলছে দশমিকের পর ধরো 3টে ঘর আছে বন্ধু, তো এই ঘরটা যদি 5-এর বড় হয় তাহলে আগেরটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, মানে 3 নাম্বারটা 5-এর বড় হলে আগেরটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। যদি 5-এর ছোট হয় তাহলে ওই সংখ্যাটা বাদ চলে যাবে। এখন যদি পুরোপুরি 5 হয়ে যায় তাহলে আমাকে দেখতে হবে আগের সংখ্যাটা যদি অড হয় 1 বাড়বে, যদি ইভেন হয় তাহলে যা আছে তাই থাকবে। বেশ, তোমাদের এটা মেনলি মনে রাখতে হবে যে আমি দেখে নেব যে 5-এর থেকে বড় কি ছোট, যেহেতু ছোট তাহলে এটা বাদ চলে গেল, তাহলে 21.76 এটা হয়ে যাবে কত বন্ধু, প্রায় 2 দশমিক স্থান পর্যন্ত মানটা কত হলো, 21.76 প্রায়। বেশ, এটা গেল 6-এর দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখব 7-এর দাগের প্রশ্নটি। 7-এর দাগের প্রশ্নটি বলছে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি। এখানেও তাই শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণীটা কত, 0 থেকে 5, পরিসংখ্যা হচ্ছে 5, 5 থেকে 10, পরিসংখ্যা 12, এইভাবে দেওয়া আছে। তাহলে আমাকে কটা ছক টানতে হবে বন্ধু, এখানে 1 2 3 4 5 6 7 8, নিচে 8টা ঘর আর পাশাপাশি 2টো ঘর। বেশ, তো বন্ধু এইভাবে আমরা প্রথমে ছক টেনে নেবো, এই যে নিচে ছক টেনে, যে 1 2 3 4 5 6 7 8, 8টা আর পাশাপাশি 2টো। এখন এখানে আমাকে দেখতে হবে যে হাইয়েস্ট, মানে সব থেকে বেশি পরিসংখ্যা কোনটা আছে, এই যে 28। তার মানে এই 28টা হলো বন্ধু F1, তাহলে তার আগেরটা হবে F0 আর তার পরেরটা হবে F1 এর পরেরটা হচ্ছে F2। তাহলে F1 বরাবর এটা হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী এবং এটা হলো L। তাহলে L এর মান এখানে বন্ধু কত পেয়ে গেলাম, L সমান হচ্ছে 15, L সমান পেয়ে গেলাম 15। আচ্ছা, F1 এর মানটা হয়ে গেল 28, F0 মানটা হচ্ছে 18, কমা দিয়ে F2 মানটা হচ্ছে 17, আর এইচটা হচ্ছে এই ঘরটা 15 থেকে 20 মানে 5 ঘর, তাহলে হচ্ছে 5। অতএব তাহলে আমরা লিখে নিতে পারছি নির্ণেয় সংখ্যাগুরু মান। তাহলে আমাদেরকে ফর্মুলাটা লিখতে হবে এল প্লাস কি আছে বন্ধু না, এল প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F2 মাইনাস F0, এই দুটো আগে পরে হলে কোনো অসুবিধা নেই। বেশ, এটা ইন্টু এইচ। তো বন্ধু আগেটার সঙ্গে মিল রাখার জন্য প্রথমেরটা 0ই করে দিচ্ছি, পরেরটা হচ্ছে 2 করে দিচ্ছি। এই দুটো আগে পরে হলেও অসুবিধা নেই, এই কারণেই কারণ দুটোর আগেই মাইনাস আছে। বেশ, তাহলে এল প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। বেশ, এখানে এল এর মানটা কত হয়েছে বন্ধু, এল এর মানটা হয়েছে 15, প্লাস F1 এর মানটা কত, F1 এর মানটা হচ্ছে 28, মাইনাস F0 এর মানটা হচ্ছে 18, তাহলে 28 মাইনাস 18 বাই 2 ইন্টু F1, তাহলে 2 ইন্টু F1 মানে 28 দুগুণে 56, একবারে গুণ করেই আমি লিখে দিচ্ছি, মাইনাস F0 মানে হচ্ছে 18, মাইনাস F2 মানে হচ্ছে মাইনাস 17, ইন্টু এইচ মানে হচ্ছে ইন্টু 5। বেশ, তাহলে এখানে 15 প্লাস এটা হচ্ছে 18, 28 থেকে 18 বাদ দিলে ওপরটা হয়ে গেল 10, আর নিচেরটায় 56 থেকে প্রথমে আমি 18 বাদ দিলাম, তাহলে কত হলো বন্ধু, 56 থেকে 18 বাদ দিলে 38, 38 থেকে আমি যদি 17 বাদ দিই তাহলে আমি পেয়ে গেলাম 21, তাহলে নিচেরটা হলো 21 ইন্টু 5। তাহলে এখানটা দাঁড়ালো 15 যোগ এটা হচ্ছে 100, 10 ইন্টু 5 মানে হচ্ছে 50 বাই 21। এখন 50কে যদি আমরা 21 দিয়ে ভাগ করি বন্ধু তাহলে আমরা পাবো 2.380। 50কে যদি আমরা 21 দিয়ে ভাগ করি তাহলে এটা পাবো
2.380, মানে এটা তো ভাগ মিলবে না, তাহলে 3 ঘর যদি নিই তাহলে 2.380 পায়। তাহলে যেহেতু 2 ঘর পর্যন্ত নেবো আমরা, দশমিকের পর 2 ঘর, তাহলে যেহেতু 0 মানে 5-এর কম, তাহলে 0টাকে বাদ দিয়ে দেবো। তাহলে 15 আর 2 17, তাহলে এটা হলো 17.38 প্রায়। তাহলে এটা হলো 7-এর দাগের প্রশ্নটির উত্তর। বেশ, এরপর আমরা দেখে নেব বড় প্রশ্নের শেষ প্রশ্নটি, 8-এর দাগের প্রশ্নটি। বন্ধু এখানে 8-এর দাগের প্রশ্নটি বলছে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করি। তো এখানে শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণী কি দেওয়া আছে? 45 থেকে 54, পরিসংখ্যা 8। তারপরের শ্রেণীটা দেওয়া আছে 55 থেকে 64, পরিসংখ্যা 13, এভাবে দেওয়া আছে। তো আগের অঙ্কগুলির ক্ষেত্রে এই অঙ্কটির পার্থক্য হলো আগের অঙ্কটিতে 5-এ শেষ হয়েছিল, পরের শ্রেণীটা আবার 5 দিয়ে শুরু হয়ে গেছিল। এখানে 10-এ শেষ হয়েছিল, পরের শ্রেণীটা আবার 10 থেকে শুরু হয়ে গেছিল। এখানে কিন্তু সেরকমটা নয়, 45 থেকে শুরু হয়েছিল, 54-এ গিয়ে শেষ, পরেরটা আবার 55-এ শুরু হয়েছে, তার 64-তে গিয়ে শেষ, পরেরটা আবার 65, মানে এই দুটোর মধ্যে গ্যাপ থেকে যাচ্ছে 1 করে। তাহলে এক্ষেত্রে আমাকে আরেকটি ঘর মাঝে করে নিতে হবে, যেটি হচ্ছে শ্রেণী সীমানা। এখন 1 2 3 4 5 6 7, নিচে নিচে 7টা ঘর করবো, আর পাশাপাশি দুটো তো থাকছেই, তার সঙ্গে আরেকটি করতে হবে শ্রেণী সীমানা। তো মোট পাশাপাশি 3টে ঘর হবে। তো চলো বন্ধু দেখে নিই। এই যে বন্ধু নিচে নিচে 1 2 3 4 5 6, আর উপরটা নিয়ে মোট 7টা ঘর, আর পাশাপাশি 3টে ঘর। এখন এই যে বললাম এই দুটোর মধ্যে ডিফারেন্স বন্ধু 1 করে, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমটা থেকে 0.5 বিয়োগ করতে হবে, আর পরেরটার সঙ্গে 0.5 যোগ করতে হবে, দিয়ে শ্রেণী সীমানাটা তৈরি করতে হবে। তাহলে বন্ধু প্রথমটা হবে এখানে 44.5 থেকে পরেরটা হবে 54.5। তারপর একটা কথা হবে বন্ধু, 0.5 বাদ যাবে, তাহলে এটা হবে 54.5 থেকে 64.5। তারপর একটা কথা হবে বন্ধু, এই 0.5 বাদ যাবে, মানে 64.5 থেকে 74.5। ঠিক তারপরটা হয়ে যাবে 74.5 থেকে 84.5। তারপরটা হয়ে যাবে কত বন্ধু? 84.5 থেকে 94.5। তারপরটা কথা হবে বন্ধু 94.5 থেকে 104.5। তাহলে আমরা কি করলাম? এই দুটোর মধ্যে ডিফারেন্স 1, তাহলে 1কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 0.5। তাহলে 0.5 দিয়ে এখানে প্রথম রেটটা থেকে 0.5 বিয়োগ, পরেরটার সঙ্গে 0.5 যোগ, প্রথমেরটা থেকে 0.5 বিয়োগ, পরেরটার সঙ্গে 0.5 যোগ। এরকম করার পরে শ্রেণী সীমানা যেটা পেলাম, দেখো এবার এবার প্রথমটায় যেটা দিয়ে শেষ হয়েছে, পরেরটায় সেটা দিয়ে শুরু হয়ে গেছে। প্রথমটায় যেটা দিয়ে শেষ, তারপরটায় পরেরটা দিয়ে শুরু। তাহলে এভাবে আমরা আগে এই শ্রেণী সীমানাটা তৈরি করে নেব। বেশ, এরপরেতে ঠিক আগের মতন আমরা দেখব সর্বোচ্চ পরিসংখ্যা কোনটা? 32। তাহলে এখানে এই 32টা হয়ে গেল কিন্তু F1, তাহলে ঠিক তার আগেরটা হচ্ছে F0, আর তারপরেরটা হচ্ছে F2। আর এখানে বন্ধু আর এই শ্রেণীটা দেখবো না, এখন শ্রেণী সীমানাটা নিয়ে কাজ হবে আমার। তাহলে শ্রেণী সীমানাটা নিয়ে যদি কাজ হয়, তাহলে এইটা হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী, এবং এইটা হলো 74.5টা হয়ে গেল এল। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি যে এল সমান পেলাম কত বন্ধু? না 74.5। বেশ, এখানে F1টা কত পেলাম বন্ধু? 32। F0টা কত পেলাম? 19। F2টা কত পেলাম? 12। আর Hটা কত পাচ্ছি বন্ধু? এখান থেকে 74.5 থেকে 84.5 মানে হচ্ছে 10। তাহলে এবার আমরা লিখে নেব কি, যে অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান সমান, ফর্মুলাটা এবার লিখে নেব, নিচেই লিখে নিচ্ছি সমান দিয়ে, সমান এল প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। বেশ, এবার আমরা মানগুলো একে একে বসিয়ে নেব। এখানে আমি দেখতে পাচ্ছি এল এর মান হচ্ছে 74.5 যোগ ওপরে F1 এর মানটা হচ্ছে 32, তাহলে 32 মাইনাস F0 এর মানটা হচ্ছে 19 বাই 2F1 মানে 32 দুগুণে 64 মাইনাস F0 এর মানটা হচ্ছে 19 মাইনাস F2 এর মানটা হচ্ছে 12 ইন্টু H মানে ইন্টু 10। বেশ, তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো 74.5টা থেকে গেল, যোগ 19 থেকে যদি আমরা 32 থেকে যদি আমরা 19 বাদ দিই, তাহলে হবে কত বন্ধু? না 13। বেশ, আর বন্ধু এই নিচেতে 64 থেকে 19 বাদ দিলে 45, 45 থেকে যদি আবার 12 বাদ দিই, তাহলে সেটা হলো 33 ইন্টু কত হবে? 10। বেশ, তাহলে এটা হলো 74.5 যোগ 13 ইন্টু 10 মানে হচ্ছে 130 বাই
33। এখন আমরা 130কে 33 দিয়ে ভাগ করব। তো বন্ধু আমরা যদি 130কে 33 দিয়ে ভাগ করি তাহলে প্রথমে আমরা এটাকে লিখে নিচ্ছি 74.5 যোগ 130কে যদি 33 দিয়ে ভাগ করি দশমিকের পর যেটা দাঁড়াবে 3.939। এখানে দশমিকের পর 3টে ঘর নিলাম, দিয়ে প্রায় লিখলাম। এখন দশমিকের পর 3টে ঘর তো নিলে হবে না, আমরা দশমিকের পর 2টো ঘর নেবো। তাহলে যেহেতু এইটা 9, তাহলে কি হবে, আগের সংখ্যার 5-এর বেশি, তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে বন্ধু 74.5 যোগ 3.94 প্রায়। তো এখন 3.94-এর সঙ্গে 74.5 আমরা যোগ করব। তাহলে 74.5 আর 3.94, তাহলে এর ওপরে কিছু নেই মানে শূন্য আছে, তাহলে 4, 9 9 আর 5 14, 4 হাতে 1, 4 আর 4 8, এটা হচ্ছে 78.78.44 এত প্রায়। তাহলে এটা হলো বন্ধু উত্তর। কত দাগের প্রশ্নটি? 8-এর দাগের প্রশ্নটির উত্তর। তাহলে এইভাবে আমাদেরকে 8-এর দাগের প্রশ্নটি করে নিতে হবে। তাহলে 8-এর দাগের প্রশ্নটির ক্ষেত্রে যেহেতু মিল থাকছে না প্রথম ক্ষেত্রে, তো সেই জন্য শ্রেণী সীমানা করতে হচ্ছে। তারপরে আমরা আগের মতনই একই রকমভাবে করে নেব। বেশ, তাহলে এটা গেল 8-এর দাগের প্রশ্ন। তো বন্ধু তোমাদের এই যে কদিন আছে তোমরা যদি খুব মনোযোগ দিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস করো অঙ্কগুলি, আমি আশা রাখি যে তোমরা অবশ্যই পরীক্ষায় করতে পারবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।